এই রাইসা হয়ে গেল। হুম। রাইসা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা। তাহলে এটা প্রবলেম ছিল না এর আগের দিন? সরি, তুমি দিছিলা। তাহলে এটা হচ্ছে এরকম, দেখো এভাবে সলভ করবা। এখানে তোমাকে বলছে দুইটা সোলার বলের প্রত্যেকটা ভর এত দেওয়া আছে, প্রত্যেকটা ভর দেওয়া আছে, এবং তোমার হলো কি এম দেওয়া আছে, এত দৈর্ঘ্যের সুতা মানে হচ্ছে এল, সুতার দৈর্ঘ্যটা এল, সুতার মধ্যে মাধ্যমে একই বিন্দু থেকে ঝুলানো হয়েছে। আচ্ছা, এরা সমভাবে চার্জিত, মানে ধরলাম আমাদের চার্জের ভ্যালু হচ্ছে কিউ, সেম যে চার্জটা সেটা হচ্ছে কিউ। তো একে অন্যকে এত দূরে বিকর্ষণ করতেছে। এটা এটা কি এল প্রাইম ধরলাম। তো প্রতি বলে চার্জের ভ্যালু চাইছে, মানে ওই কিউ এর ভ্যালুটা চাইছে কত হবে। তাহলে এটা এইভাবে চিন্তা করতে হবে যে এইখানে আমি একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে একই বিন্দু থেকে যেহেতু দুইটা বল ঝুলাই দিছে, নর্মাল তুমি যদি এইভাবে চিন্তা করো, যদি এইভাবে ঝুলাই দেওয়া থাকতো আর কি, তাহলে দুইটা বল ধরো কোনো চার্জই তো পড়ো না, তাহলে এইভাবে লাগে থাকতো, কারণ কোনো তো কিছুই নাই। কিন্তু যেহেতু সমভাবে চার্জিত, এটাও কিউ ধরনের পজিটিভ চার্জ, এটাও কিউ পজিটিভ চার্জ, বিকর্ষণ করবে স্বাভাবিক, কিংবা নেগেটিভ ধরো, তো বিকর্ষণ করলে কি এ এদিকে ঠেলবে আর এটা এদিকে ঠেলবে, মানে এ বল ফিল করবে এদিকে, এ বল ফিল করবে এদিকে, তাই তো হওয়ার কথা। তো সেটা হওয়ার পর একটা সাম্য অবস্থায় পৌঁছাবে, সাম্য অবস্থায় পৌঁছাবে যেখানে ওরা একটা স্টেবল অবস্থায় পৌঁছাবে। সেটা কিরকম, যে এখান থেকে এতটুকু গেল আর এখান থেকে এতটুকু গেল, ধরে নাও এতটুকু গেল। এটা হচ্ছে ই চ্যাপ্টার, এই যে সি থিওরি। হ্যাঁ, এই যে স্থির তড়িতের ম্যাথ, এখানে একটু নিউটনিয়ান মেকানিক্সের ব্যাপার স্যাপার চলে আসে। আচ্ছা, এইটা হলো। তাহলে দেখো এরকম কিছু হওয়ার কথা ছিল, এরকমই হবে। হ্যাঁ, আহ, ধরুন এত দূরত্বে যায় ওরা একটা সাম্য অবস্থায় পৌঁছালো। তো এখন এইগুলো সব ভ্যালু তোমাকে দিয়ে দিছে, দেখো এই যে সুতার দৈর্ঘ্য 0.8, এই পাশের 0.8 হবে, আর কত দূরে বিকর্ষণ করতেছে এটাও দিয়ে দিছে 0.04, এবং তোমার ভর, ভরগুলো দিয়ে দিছে যে এটার ভর এম। হ্যাঁ, এই যে আমি যেগুলো নোট করে দিছি, এখন তোমাকে জাস্ট বের করতে বলছে কিউ এর ভ্যালু কত। তো তুমি যদি এই এদিকে কি পরিমাণ ফোর্স ফিল করতেছে এফ, বিকর্ষণ বলটা, এটা বের করতে পারো, তো এফ এর ভ্যালুটা কি আসবে বলো তো? কে কিউ স্কোয়ার বাই এই যে আর, এটাই আসবে না? এই যে আর এর ভ্যালু হচ্ছে 0.04, এখান থেকে কিউ এর ভ্যালুটা তুমি বের করতে পারবা না? পারবা অবশ্যই, কারণ এফ এই যে বিকর্ষণ বলটা এটা আসলে কতটুকু, কে কিউ স্কোয়ার বাই আর, কারণ এটা প্রত্যেকটাতে তো কিউ আছে। তো এখন এফ এর ভ্যালুটাই তো লাগে আমাকে। তো এফ এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? তো এফ এর ভ্যালুটা বের করার জন্য যেটা করতে হবে, যেহেতু এটা সুতা, তো সুতার মধ্যে একটা টান বল তো থাকবে। তো আমরা এখান থেকে এই সুতার দিকে টান বলটা আমি এদিকে চিন্তা করতেছি, এই যে এইদিকে টান বল ধরে নাও টি, একটা দিক থেকে চিন্তা করলেই হয়। এইদিকে টান বল, এদিকে নিচের দিকে কি বল কাজ করতেছে, নিচের দিকে এমজি বল কাজ করতেছে, ঠিক আছে? এমজি নিচের দিকে সরে যাবে। তাহলে এখন তুমি টান বলটাকে যদি ভাগ করো, টান বলটাকে যদি ভাগ করো, তো এখন দেখো তো এই যে এখান থেকে যদি আমি একটা লাইন টানি এখানে, ঠিক আছে, এই এখান থেকে যেহেতু এটা লাইন, যেহেতু সবকিছু সমান সমান আছে, তাহলে এইটা এটার অর্ধেক হবে, মানে এইটা হবে 0.02। হ্যাঁ, আর এটা হচ্ছে 0.08। তো এইখান থেকে এই যে কোণটা, এটা তুমি বের করতে পারবে না? এই যে এই কোণটা থিটাটা কি হবে, থিটা সমান কি হবে, কস ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ 0.02 ডিভাইডেড বাই 0.8, এটাই আসবে থিটার ভ্যালু। আচ্ছা, ওটা বের করলো, কেন বের করলো? এখন এই যে ইয়াটা আছে তোমার, ওই যে টান বলটা আছে, ওটাকে দুইটা ভাগ করবো আর কি। একটা ভাগ হচ্ছে এইদিকে যাবে, আচ্ছা সরি, একটা ভাগ হলো এইদিকে যাবে, এই যে এদিক বরাবর, আর আরেকটা এদিক বরাবর, উপাংশে ভাগ করবো আর কি, ঠিক আছে?
তাহলে এদিক বরাবর টান বলের যে অংশটা সেটা হচ্ছে টি কস থিটা, যার দিকে কোণ সেদিকে কস, আর এদিক বরাবর হচ্ছে টি সাইন থিটা। যেহেতু সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় যেহেতু আছে, তাহলে আমরা টি কস থিটাটাকে কি বলতে পারি? এফ এর সমান। আর টি সাইন থিটাটাকে কি বলতে পারি? এম জি সমান। এখানে টিটা তো তুমি ধরে মানে তুমি জানো না, তুমি জাস্ট ভাগ করে দাও। তোমার তো এফ লাগে এখানে, এম জি এম এর ভ্যালু জানো, থিটার ভ্যালু জানো, তাহলে তুমি জাস্ট কি করো, ভাগ করে দিলেই যেটা আসতেছে টি টি কাটা যাবে, টেন থিটা, বা টেন থিটা না, তুমি হচ্ছে ইয়া করো, কট থিটা বানাও, তাহলেই হয়ে যাচ্ছে। মানে এইটা ভাগ এটা, তাহলে এটা এক ভাগ দুই দেওয়া, তাহলে যেটা আসবে কট থিটা কস বাই সাইন এফ বাই এম জি। তাহলে এফ এর ভ্যালু কত আসবে? এম জি কট থিটা। থিটার ভ্যালু তুমি বের করে রাখছো এখান থেকে, এখানে থিটার ভ্যালু বসাবা। এম এর ভ্যালু তোমার জানা আছে 10⁻³ জে এর ভ্যালু তোমার মুখস্থ, এখান থেকে এফ এর ভ্যালু বের করবা, এই এফ এর ভ্যালুটা এখানে প্লট করবা, করে কিউ এর মান বের করবা, আর এর ভ্যালু 0.04 মিটার। এই বুঝছো? এইসব অন্য বুঝছো তুমি? আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা লাস্ট দিনে যে সূত্রটা মানে বাইর করে ছেড়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আই ইকুয়াল টু কি, এ ভি এম ই, তাই না? তো এরকম যদি এইগুলো দিয়ে যদি তোমার কাছে ম্যাথটা দেয়, তা পারবা না? পারার কথা। আচ্ছা, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস, তুমি যদি ম্যাথটা দিয়েও দেয় কোনো দিন, তোমার কি মনে হয় এই ভি এর ভ্যালুটা কিরকম আসবে আর কি? অনেক বেশি, অনেক কম, নাকি মানে অনেক বেশি আসবে নাকি অনেক কম আসবে, তোমার কাছে কি মনে হয়? চেষ্টা আমি বলতেছি আর কি। অনেক বেশি আসার কথা। আচ্ছা, রাইসা তোমার কি মনে হয়? এই ভ্যালুটা কম আসবে, অনেক কম, মাইনাসের দিকে একদম পুরো। এরকম ধরনের কিছু একটা সামথিং, 10 দিয়ে -3, -4, -5 এরকম কম আসার কথা। কম আসবে কারণ হচ্ছে এর আগের দিন আমরা যেটা দেখছিলাম যে ওই ইলেকট্রনগুলো একটা এভারেজ ভেলোসিটি দিয়ে আগায় আস্তে আস্তে। তো এই যে পুরো প্রসেসটা খুব ধীরে ধীরে তারা আগায়, একদম অনেক অল্প অল্প করে আগায়, ঠিক আছে? অর্থাৎ কন্ডাক্টরের ভিতরে তারা অনেক অল্প অল্প করে আগায়, তো এই ভেলোসিটিটা খুব কম আসবে, ভি এর মানটা অনেক কম আসবে, ঠিক আছে? এটা এমনি বলে রাখলাম যে অনেক সময় উত্তর বাইর করে দেখবা যে এটা অনেক কম আসলো, তখন তুমি বলবা যে আমার উত্তর ভুল বোধহয়, না, এটা অনেক কমই আসবে। আচ্ছা, তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, এটা তো করছি, আর এটা যেটা আরেকটা আছে সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি নামে একটা ইয়ে আছে, টপিক আছে, এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, কারেন্ট ডেনসিটিকে। আচ্ছা, আমাদের যে ইয়াটা কারেন্টটা, এটাকে বললাম, আমরা বললাম যে এটা কি স্কেলার রাশি। আচ্ছা, তো কারেন্ট ডেনসিটি এটা কি? এটা হচ্ছে প্রতি একক ক্রস সেকশনের মধ্যে দিয়ে ১ সেকেন্ডে যে পরিমাণ চার্জ পাস হয়, বা উল্টো করে বলতে পারো, হ্যাঁ ওটাই, প্রতি একক ক্রস সেকশনে
এটা। তাহলে কারেন্টের সংজ্ঞার সাথে এটার সংজ্ঞা তো একই, তাই না? খালি এখানে নতুন করে যেটা এড করছি সেটা হচ্ছে প্রতি একক ক্রস সেকশন। আর ওখানে কি ছিল? যে যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে ১ সেকেন্ডে যে পরিমাণ পজিটিভ চার্জ পাস হয় ওটাই কারেন্ট। আর এখানে প্রতি একক ক্রস সেকশন কথাটা চলে আসছে। ঠিক না? এটাই। তাহলে জে এর ইয়াটা যদি আমি লিখি, ইকুয়েশনটা কিরকম হবে? জে ইকুয়াল টু যেটা হবে এটা হচ্ছে যে কি বলে, যে প্রতি একক ক্রস সেকশনের মধ্যে। তাহলে এখানে কিউ বাই টি এটা কারেন্ট ছিল, এটার সাথে এটা ভাগ করে দিতে হবে, তাহলে জে এর ভ্যালুটা তুমি পাই যাচ্ছ, তাই না? যে ধরে নিলাম যে ৫ সেকেন্ডে এত ক্ষেত্রফলের ভিতর দিয়ে এত চার্জ প্রবাহিত হলো, তাহলে ১ সেকেন্ডে এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত চার্জ প্রবাহিত হবে? কিউ বাই এটি। এটা হচ্ছে তোমার সূত্র। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এটাকে আর একটু সুন্দরভাবে লিখতে পারি। কিউ বাই টিটা এটাকে আমরা কারেন্ট নামে চিনি, তাহলে এটা আই ভাগ এ করলেই হয়ে যাচ্ছে। এটাও একটা সূত্র। আর কি আরেকটা আছে, যে জে জে লিখলাম যে আই এর ভ্যালুটা আমরা একটু আগে কি উপরে লিখছি আমি, এ ভি এন ই নাকি, ভাগ এ যদি করো তাহলে জে ইকুয়াল টু কি আসছে? ভি এন ই, এটা আসছে। তাহলে এটাও একটা সূত্র, তাই না? প্রত্যেকটা তিনটার মধ্যে যে কোনোটাই তো আসতে পারে। তাহলে জে ইকুয়াল টু কে বাই এটি, জে ইকুয়াল টু আই ভাগ এ, জে ইকুয়াল টু ভি এন ই, বা যেভাবে মনে রাখতে তোমার সুবিধা হয়ে রাখবা ভি এন ই। এইগুলো পরিচয় তো বলা হয়েছে এর আগের দিন। আচ্ছা, এখন এই জেটা, যে is a vector quantity যার ডিরেকশন হলো ইয়ার দিকে, তার ভি এর দিকে, ভি ডি এর দিকে। ঠিক আছে? আরেকটা এইখান থেকে আরেকটা নিয়ে আসতে পারো, সূত্র নিয়ে আসতে পারো, সেটা হচ্ছে এরকম। ধরে নাও যে খুব অল্প পরিমাণে গেল, কারেন্ট গেল, এবং খুব অল্প ক্ষেত্রফলের মধ্য দিয়ে। তাহলে এমনি তো আসল সূত্রটা তো এইটাই না, আই ইকুয়াল টু কি, সরি, জে ইকুয়াল টু আই ভাগ এ। এখন তুমি চিন্তা করতেছো যে তোমার এই যে একটা পরিবাহী আছে, তোমার পরিবাহীটা এরকম বড় করে। এই পরিবাহী এইটা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, মানে এইটা ক্রস সেকশন এরিয়া বুঝো না তোমরা? ক্রস সেকশন এরিয়া, হ্যাঁ, ক্রস সেকশন এরিয়া বুঝো তো নাকি? ক্রস সেকশন এরিয়া মানে এই যে যেগুলো আমি মার্ক করলাম, এগুলো ক্রস সেকশন এরিয়া বলে। বুঝতেছো কি? এই যে এই এরিয়াটা, এইটাই হচ্ছে ক্রস সেকশন এরিয়া। আবার ওটা সমস্যা হতে পারে। এখন এই ক্রস সেকশন এরিয়ার পুরোটা না নিয়ে তুমি অল্প একটু এরিয়া নিলা, এই যে এতটুকু নিলা, তো এতটুকু এটা ডিএস নিলা, ডিএস পরিমাণ এরিয়া নিলা। তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যেটা যাবে ওটা অল্পই যাবে, ডিআই পরিমাণ যাবে। তো সেক্ষেত্রে যদি জে বের করতে বলে তাহলে সেটা হবে ডিআই ভাগ ডিএস। তো এখান থেকে যদি আমি একটু করি, তাহলে এইভাবে লিখতে পারো, এটা একটা সূত্র হতে পারে। অনেক সময় আইটা তোমাকে যদি ভ্যারিয়েবল আকারে দেয়, যদি ওভাবে আসে না, তাহলে এখন এখান থেকে আমি যদি ডিআই বের করি, ডিআই ইকুয়াল টু জে ডিএস আসতেছে। তুমি যদি এখন উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে আই আসবে আর এ পাশে আসবে জে ডিএস। এই, আচ্ছা একটু দাঁড়াও তো, আসছে।
ওই ছবিগুলো না, ছবিগুলো মাথায় ঢুকেছে। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে দেখো, আহ, এইটা দিয়েও তুমি অঙ্ক টঙ্ক করতে পারো। আই ইকুয়াল টু জেডিএস, ইন্টিগ্রেশন অফ জেডিএস। আচ্ছা, ওকে, এটা তাহলে আগাই। এবার কি পড়া লাগবে? এবার আমরা এটা পড়লাম, কারেন্ট সম্বন্ধে একটু পড়া হলো, এবার একটু রোধ সম্বন্ধে পড়ি নাকি? আচ্ছা, রোধ সম্বন্ধে পড়বো, রোধ সম্বন্ধে পড়া যাবে, সমস্যা নেই। এরপরে কি আমরা কারেন্ট আর ভোল্টেজ, কারেন্ট আর ভোল্টেজ সেটা পড়বো নাকি কি করা যায়? কি করলে হলো একটা। আচ্ছা, এটাই করি। রোধ, রোধের সংজ্ঞাতে আমাদের কি বলা হয়? যে কারেন্ট প্রবাহের যেটা বাধা সৃষ্টি করে সেটাই তো রোধ নাকি? যে কারেন্টের যেই একটা পরিবেশের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের ফলে প্রবাহের সময় যে বাধাটা তৈরি হয় সেটাকে রোধ নামে রোধ বলে, মানে কারেন্ট প্রবাহের বাধা, এটাই। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তারপর রোধ কিসের কিসের উপর নির্ভর করে একটু বলতে পারবা? আমাদের যে রোধটা কিসের কিসের উপর নির্ভর করে এখন তো পড়ছো বোধহয়। রোধের ইয়াটা কি, এই রোধ, এগুলাই না? এগুলাই। তাহলে এখানে এগুলো পরিচয় কি বলতে হবে না? জানো? এটা রোধ, এটা কি, এটাকে আমরা কি বলি? রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ। এটা হচ্ছে লেন্থ। কিসের লেন্থ? ওই পরিবাহীর। এটা হচ্ছে এরিয়া। কি এরিয়া? ক্রস সেকশন এরিয়া। এগুলোর উপর। আচ্ছা, এরিয়া, এই এগুলো। তাহলে তোমার রোধটা কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করবে এবং রোধের ইকুয়েশনটা হচ্ছে আর হচ্ছে, এখন এটা কিভাবে আসলো এগুলা কি আর দেখার দরকার নাই। আর ইকুয়াল টু রো এল বাই এ, লেন্থ, ক্রস সেকশন এরিয়া এবং রেজিস্টিভিটি, এটা এইভাবে আসে মূলত। এই যে আমরা দেখছি যে আর সমানুপাতিক এল হয়, তারপর আর 1/a এর ব্যস্তানুপাতিক হয়, আমরা দেখলাম। কারণ তুমি চিন্তা করো, তোমার হচ্ছে এল যত বাড়াবো, কন্ডাক্টরের দৈর্ঘ্য যত বাড়াবো, তত বেশি বাধা সে ফেস করবে, এই ইলেকট্রনগুলো তত তত বেশি রোধ, যত বাধা তত রোধ। তারপর তুমি যদি ক্রস সেকশন এরিয়া ধরে নাও কমায় দাও, ক্রস সেকশন এরিয়া তুমি চিন্তা করো, ক্রস সেকশন এরিয়া যদি কমায় দাও তাহলে হচ্ছে এখানে ঘনত্বটা কমে যাচ্ছে, তো ওখানে রোধটা বেশি ফেস হবে। আবার তুমি যদি ক্রস সেকশন এরিয়াটা বাড়ায় দাও তাহলে তোমার অনেক ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, মানে তোমার হচ্ছে ইলেকট্রনগুলো পাস হওয়ার জন্য অনেক বেশি জায়গা পাওয়া যাচ্ছে। তো সেখানে কি হবে? সেখানে রোধটা কমে যাবে। তো এই আর কি। তো এইভাবে চিন্তা করলেই হয়। যেহেতু এই দুইটা একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক, এই দুটো একসাথে তুমি কি লিখতে পারো? এল বাই এ। এখন সমানুপাতিক চিহ্ন সরাই দিলে তো একটা ধ্রুবক বসাইতে হয়, সেটাকে আমরা রো বলি। রো হচ্ছে এল বাই এ, তাই না? রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ যেটা বলো, এটা। আচ্ছা, তাহলে এরপরে এই রো সম্বন্ধে বলি। রোধ গেল। রো রোধ, রোধের পর আচ্ছা, এখানে তোমাদের বইয়ে আবার দেখবা যে রোধের বিভিন্ন প্রকারভেদ দেয়া আছে। মানে প্রকারভেদ বলতে এরকম একটা দেয়া আছে যে কি রিওস্টেট বলে এটাকে, রিওস্টেট রেজিস্ট্যান্স বলে ওটাকে। আরেকটা কি, একটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স বলে। তো এরকম মানে তোমার হচ্ছে এগুলো আসলে ডিভাইসের নাম। রিওস্টেট রেজিস্টর, তারপর হচ্ছে আরেকটাকে বলা হচ্ছে ফিক্সড রেজিস্টর। এগুলো হচ্ছে দুইটা ডিভাইস। রিওস্টেটে যেটা হয়, তুমি ওই রিওস্টেটের যে ইয়াটা ডিভাইসটা ওটাকে তুমি চেঞ্জ করতে পারো, ওটা রোধের ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারো। আর
যেটা ফিক্সড রেজিস্টার, ওটার রোধটা যেটা ফিক্স ওটার গায়ে লেখা থাকে সেটাই হয় আর কি। ঠিক আছে? মানে মেকানিজমটা ওরকমভাবে থাকে যাতে করে আমরা ওই রিওস্টেটে জিনিসটাকে রোধটাকে কমাইতে বাড়াইতে পারি আর কি। আচ্ছা, রোধের কি? এককটা কি? যেহেতু এটা একটা রাশি পড়লাম, এটার এককটা তো পড়া লাগবে। ইউনিটটা কি হবে? জানো তো তোমরা কি হবে বলো? হ্যাঁ, ওহম। আচ্ছা, ওহমই হবে। আর হচ্ছে রোধের এককটাকে আমরা ইউনিটটাকে বলি ওহম। ওহম কেন আসলো? কারণ মূলত ওহমের যে সূত্রটা আছে ওখান থেকে রোধের আসল মানেটা বোঝা যায়। আর ওহমের সূত্রটা একটু পরে পড়বো, ওখান থেকে বোঝা যাবে। তো রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা, এরপরে হচ্ছে রেজিস্টিভিটি নিয়ে যদি কথা বলি। রেজিস্টিভিটি কি? ওই যে তুমি যদি এটা ধরো যে এমন একটি কন্ডাক্টর ধরো বা কোনো পরিবাহী একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর কি বলতে পারি? আপেক্ষিক রোধ বলা যায়। অর্থাৎ তুমি এল এর মান ওয়ান আর এ এর মান তুমি যদি, আমি এখানে লিখে দিচ্ছি না, এল এর মান যদি ওয়ান ধরো আর এ এর মান যদি ওয়ান ধরো, তাহলে আর ইকুয়াল টু কি রো আসতেছে না? তাহলে তাহলে সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়: একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো পরিবাহী একক একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে রোধ পাওয়া যায় সেটাই হচ্ছে আপেক্ষিক রোধ। ওকে? আচ্ছা, আপেক্ষিক রোধটা আবার আহ, এই দৈর্ঘ্য কিংবা কোনো একটা পরিবাহী তুমি দৈর্ঘ্য অনেক বাড়াইছো, তারপর হচ্ছে কোনো একটা পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রগুলো কমাইছো বাড়াইছো, সেগুলোর উপর কি এটা নির্ভর করে? করে না। এটা মূলত কিসের উপর নির্ভর করে? দুটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি, এই তোমার হচ্ছে উপাদান, আর একটা হচ্ছে টেম্পারেচার। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত না তোমার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রো চেঞ্জ হবে না। এটা একদম ভালো করে খেয়াল রাখো। অনেক সময় এইগুলা ওই তোমার এমসিকিউতে দিয়ে দেয়, এমসিকিউতে দিয়ে দেয়, দিয়ে তোমরা এটাকে রোধ হিসেবে দিয়ে দাগায় ফেলো। মানে বলে দেয় যে কোন একটা পরিবাহীর, বলে না, দেখবে যে অনেক অঙ্ক করবা, করে করে তো তুমি অভ্যাস হয়ে যাবে। বলবে যে এরকম টাইপের প্রশ্ন আসে যে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে? কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত হবে? এরকম টাইপের প্রশ্ন করছে তো বোধহয়। তো এখন এগুলা তো পারবা। তো এখন যেটা আসে যে তোমার হচ্ছে এই এটা রোধ না বলে বলে দেয় আপেক্ষিক রোধ। বলে যে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে এর আপেক্ষিক রোধ কত গুণ হবে? তো তুমি সুন্দর করে কি দিয়ে দিবা? ২ গুণ হবে। কিন্তু আসলে কি হবে? না। রোধ যেটা আছে সেটাই হবে। মানে এগুলা এখন তুমি মনে করতেছো এটা ভুল কেমনে করবা? কিন্তু হচ্ছে আসলেই ভুল করে ফেলবা পরীক্ষার হলে। এজন্য একটু খেয়াল রাখবা। উপাদান আর টেম্পারেচার চেঞ্জ না হওয়া পর্যন্ত তোমার রোটা চেঞ্জ হবে না। ঠিক আছে? আচ্ছা, রো এর এককটা তাহলে কিভাবে বের করবা? রো এর ইউনিট, এটা ইউনিটে কি হবে বলো তো? ওহম মিটার। ঠিক আছে? ওহম মিটার। কিভাবে আসলো? এই যে এখান থেকে তুমি ওখান থেকে লিখতে পারো, আর রো ইকুয়াল টু কি লেখা যায়? আর এ বাই এল। আর এর একক কি? ওহম। এর একক কি? মিটার স্কোয়ার। আর এল এর একক কি? মিটার। তাহলে ওহম মিটার। কিংবা এই যে এইটা চিহ্ন দিয়েও তো আমরা ওহমকে প্রকাশ করতে পারি, এই যে এইটা দিয়ে। ঠিক আছে? এই সিম্বল এটা আর কি, এটা। যে এটা দিয়ে বোঝাচ্ছে ওহম। ওহম মিটার, এটার একক। ওকে, এই আর কি মোটামুটি এইগুলো। এরপরে আরো দুইটা রাশি আছে, এগুলো বিপরীত রাশি আর কি। একটাকে বলা হয় কন্ডাক্টেন্স, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি পরিবাহিতা বলে। ঠিক আছে?
এটা যেটা হয়, জি হচ্ছে আর কিছু না, জি হচ্ছে 1/r, রোধের উল্টা রাশি, রোধের বিপরীত রাশিটাই, এটাকে আমরা বলি পরিবাহিতা। পরিবাহিতা যেটা মেজার করে যে কতটুকু মানে এটা কন্ডাক্টর পরিবহন, পরিবাহিতা ধরো তুমি তোমাকে 4-5টা কন্ডাক্টরের পরিবাহিতা দেওয়া আছে, তো যার পরিবাহিতা বেশি সে তত বেশি কারেন্টকে ফ্লো করতে পারবে। যেহেতু রোধের উল্টা রাশি, তার মানে ওটাই মিন করতেছে যে যার পরিবাহিতা বেশি হবে তার রোধটা কম হবে। সো এই আর কি পরিবাহিতা, ওই জিনিসটা তোমাকে মেজার করে দিচ্ছে, জি ইকুয়াল টু 1/r। তো জি এর এককটা কি হবে তাহলে, ইউনিটটা, আর এর ইউনিটের উল্টাটা, আর এর ইউনিট হচ্ছে ওহম ছিল, তাহলে এটা কি হবে, ওহম পার ওহম। বা তুমি এইভাবে লিখতে পারো এটা, বা এটা আরেকটা, আরো কয়েকটা একক আছে, যেমন এটাকে অনেক সময় বলে মোহ, আরেকটাকে বলে সাইমেন্স। এগুলো সবগুলা এই জি এর একক, যে কোনোটাই হতে পারে, পার ওহম। এই দুটো মূলত একই, একটা মোহ একটা সাইমেন্স। আর একটা রাশি আছে, সেটাকে আমরা বলি কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি এটাকে আমরা এই সিগমা চিহ্নটা দ্বারা প্রকাশ করি। এটা হলো তোমার রেজিস্টিভিটির উল্টা। ঠিক আছে, রেজিস্টিভিটি উল্টা আসে আর কি। এটারও, সরি এটা সিগমা, এটা এই 1/, এখন এটার এককটা কি হবে, ইউনিট, এটার ইউনিটটা হলো, এটার ইউনিট ছিল ওহম মিটার, তাহলে এটা হবে ওহম পার মিটার, ওহম মিটার পার ওহম পার মিটার। হ্যাঁ, এভাবে লিখতে পারো, লিখলে হলো আর কি, একই জিনিস। এই কয়েকটা জিনিস এমসিকিউতে যদি আসে বা এমনি যদি ম্যাথেও কাজে লাগাইতে বলে, কাজে লাগাইতে হবে কিন্তু। আর এই যে কন্ডাক্টিভিটিটাও কিন্তু রেজিস্টিভিটির মতোই, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। যেহেতু রেজিস্টিভিটির উল্টা বলতেছি, তাহলে একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে উপাদান। আর পরিবাহিতা তোমার আবার ওই যে লেন্থ চেঞ্জ করলা, ক্ষেত্রফল চেঞ্জ করলা, তাহলে সেটার অনুযায়ী পরিবাহিতাটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। এখন ম্যাথ ট্যাথ দিলে পারবা না, ম্যাথ ট্যাথ দিলে মানে যেটা বলার চেষ্টা করতেছি, এই ছোটোখাটো ম্যাথ যদি দেয়, তুমি এই যে যেমন আর আমরা কি এল এর সমানুপাতিক করলাম, তাহলে আমরা কি বলতে পারি, R1/R2 ইজিক্যাল টু L1/L2, এটা। তারপর আর আমরা কি বললাম, 1/a এর ব্যস্তানুপাতিক, তাহলে এই যে কি হবে এটা, R1/R2 ইকুয়াল কি হবে, A2, উল্টাটা হবে আর কি, A2/A1। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, P1 V1 যে সম্পর্কটা, ওটা মানে R1 A1 আর R2 A2 এগুলো হবে। তো এগুলো বোধহয় পারবা তোমরা, এই যে এমসিকিউতে যাতে এগুলো আসলে পারা যায়। আচ্ছা, এখন যেটা আসে তোমার, বলে যে এরকম টাইপের প্রশ্ন বলে, প্রশ্নটা হচ্ছে, ধরো যদি এরকম বলে যে ফি যদি ফিক্স থাকে, আয়তন যদি ফিক্স থাকে, আয়তনকে তুমি ফিক্স করছো, ঠিক আছে, এর আগের বার কিন্তু তোমার এই যে এই দুইটা প্রশ্নের অ্যান্সারে ভি কিন্তু ফিক্স ছিল না, ঠিক আছে না, ভি কিন্তু ফিক্স নাই। কারণ তোমার যদি L1 আর L2 যদি আলাদা হয়, তো এ ফিক্সড, যেমন এখানে এ ফিক্সড ধরছো, তারপর এখানে তুমি এল ফিক্স ধরছো, কিন্তু এই দুইটা ক্ষেত্রে তোমার ভিটা ফিক্স ছিল না। অর্থাৎ তুমি একটা রোধ আছে, ওটাকে টেনে লম্বা করলা, এতে কি ওর আয়তনটা কিন্তু কমে যাবে, হ্যাঁ, বা আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। বা তুমি একটা রোদ আছে, ওটাকে চাপায় বড় করলা, সেক্ষেত্রে ওর আয়তনটা কমবে বাড়বে, কিন্তু সেক্ষেত্রে তুমি এই সূত্রগুলো ইউজ করবা। তখন যেটা হবে, আর এর সাথে এল এর সম্পর্ক হবে আর সমানুপাতিক এল, আর এর সাথে এ সম্পর্ক হবে আর ব্যস্তানুপাতিক এ, যদি ভি ফিক্সড না থাকে। হ্যাঁ, এখন ধরুন তোমাকে বলছে যে ভিটা ফিক্স রাখে আমি এই কাজটা করব,
ভিটা তোমার ফিক্সড থাকবে। তাইলে কিন্তু আর এই সম্পর্কগুলো থাকবে না, তাইলে একটু আলাদা হবে। তাইলে এল কে দ্বিগুণ করলে আর এর সম্পর্কটা একটু আলাদা হবে, এ কে দ্বিগুণ করলে আর এর সম্পর্কটা একটু আলাদা হবে। দেখো তাহলে এটা কি হয়। ধরো শুরুতে যে আমাদের যে কন্ডাক্টরটা ছিল এটা হচ্ছে এরকম, এবং আমরা চেঞ্জ করছি, এটারে চেঞ্জ করে এরকম করে বানাইলাম, মানে এই যে স্ট্রেচ করে দিয়ে দিছি আর কি। এখান থেকে ধরে টানছি, আরে ওইটা লম্বা করছি। তো এখন আগে এই যে এইগুলা দিয়ে দিই। এটা তো আগে ধরে নাও পূর্বে ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর তোমার লেন্থটা ছিল এল, বড় হাতের এল, এবং পরে এটা হয়ে গেছে এ প্রাইম, এবং তোমার লেন্থটা হয়ে গেছে এল প্রাইম। এবার আমি বলছি তোমার ভি ফিক্সড, অর্থাৎ ভিটা ফিক্স থাকবে। ভি ফিক্স থাকলে আগে আয়তনটা কি কত হবে, ভি ইকুয়াল টু এল, কন্ডাক্টরের আয়তন। এখন এখন আয়তন কত হবে, এখনো ভি ইকুয়াল টু, এবার যে এখনো ভি থাকবে, এবার যে আয়তনের ইয়াটা হবে এটা এ, এ প্রাইম এল প্রাইম এটা হবে। তো এখন এইটা তো সমান এল আর এ প্রাইম এল প্রাইম সমান, এর আগের বার ছিল না। ভি ফিক্স না রাখলে এটা সমান বলতে পারবে না তুমি, কিন্তু এবার আমি বলেই দিছি যে ভি ফিক্স থাকবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই ইয়াটা লেখা শুরু করি, যে ধরো এই প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেজে আর এর ভ্যালুটা কি আসবে, রো এল বাই এ। সেকেন্ড কেজে আর এর ভ্যালুটা কি আসবে, সেকেন্ড কেজে আমরা আর প্রাইম করবো, আর তো চেঞ্জ হবে, ধরো যেহেতু এ আর এল প্রাইম চেঞ্জ করছি, সেটা হবে রো। রোটা কি চেঞ্জ হবে না, কারণ উপাদান তো একই, এল প্রাইম এ প্রাইম। আচ্ছা, এখন দেখো আমরা যদি ইয়া করি, তুলনা করতে চাচ্ছি, তাহলে যে কোনো একটা দিয়ে একটাকে ভাগ করে দেবো, তাহলে আর বাই আর প্রাইম এটা কি হবে, রো এল বাই এ, রো এল প্রাইম বাই এ প্রাইম। রো রো কাটে দাও, তাহলে আর বাই আর প্রাইম এটা কি আসতেছে, এল এল এ প্রাইম, তারপর হচ্ছে এ এল প্রাইম। তো এটাকে আমি একটু আলাদা করে লিখি, এল বাই এল প্রাইম ইন্টু এ প্রাইম ভাগ এ, এভাবে লিখলাম, আর বাই আর প্রাইমটা। ঠিক আছে, এখন দেখো এই যে এ বাই এ প্রাইমটা আমি যদি যে কোনো একটা লিখি, একটা একটা লিখে বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করে নিও। সেটা হচ্ছে কি, আমি যদি এ বাই এ প্রাইমের ভ্যালু এখানে বসাইতে চাই, এ বাই এ প্রাইম, এটাকে তুমি দেখো তো এইখান থেকে লেখা যায় কি, এখান থেকে তুমি কি লিখতে পারো, এ বাই এ প্রাইমের ভ্যালু, এ প্রাইম বাই এ এর ভ্যালুটাকে এল ভাগ এল প্রাইম লেখা যায় না, লেখা যায়। তাহলে আর বাই আর প্রাইম এটাকে তুমি লিখতে পারতেছো, একবারে করে দিই, এল স্কোয়ার হবে আর নিচে হবে এল প্রাইম স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে তো আমরা এটা লিখতে পারি যে আর আসলে এল স্কোয়ারের সমানুপাতিক, বলা যায় না, বলা যায়। এই যে আর বাই আর প্রাইম ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, এল স্কোয়ার বাই এল প্রাইম স্কোয়ার, তাহলে এই জিনিসটাকে তো এইভাবে লেখা যায়। তাহলে এটা এল স্কোয়ার, তাহলে তোমার এবার তুমি যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ করো, তাহলে তোমার আহ, রোধটা কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, তাই না? ঠিক উল্টাটাও সত্য, আর 1/a স্কোয়ার। এবার তুমি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দ্বিগুণ করো, তাহলে তোমার রোধ 1/4 কমে যাবে, স্কোয়ার করে কমে যাবে। তো এটা কখন, ভি ফিক্স থাকলে। তো প্রশ্নে দেখবা যে কি, ভি আয়তন স্থির যদি কথাটা থাকে, তাহলে একটু সাবধান হয়ে যাবে, জিনিসটা একটু আলাদা, ঠিক না? এই আর কি। বাকি এমনি দিলে তো পারবে, এমনি দিলে তো পারার কথা। আচ্ছা, এরপরে একটা তোমাদের বইয়ে আলোচনা আছে, এটা হচ্ছে কি, যে পরিবাহী রোধের উপর, মানে মানে আমাদের রোধ নিয়ে তো পড়তেছি, রেজিস্ট্যান্স নিয়ে তো পড়তেছি, তো পরিবাহী রোধের উপর তাপমাত্রার একটা প্রভাব আছে না, ওটার একটা সূত্র তো আছে।
সূত্রটা তোমরা পড়ছো বোধহয়। কিরকম ভাবে প্রভাব ফেলে পরিবাহীর রোদের উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে পরিবাহী আছে বা কন্ডাক্টরটা আছে, সেটার যে রোধটা আছে সেটার উপর টেম্পারেচার একটা ইফেক্ট আছে। তো সেটা আমরা মেজার করতে পারি। সেটা কিভাবে মেজার করে এরকম। তো সেটা বোঝার জন্য আমাদের আবার এইটা করতে হবে যে পরিবাহী রোধের উষ্ণতা শক নামে একটা ইয়ে আছে, টার্ম আছে। পরিবাহী রোধের উষ্ণতা শক। এটা কি বলে? এটা বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 একক রোধ বিশিষ্ট আচ্ছা, অনেক বড় সংজ্ঞা। এত বড় সংজ্ঞা তো মুখস্থ করা টাফ। সমস্যা নেই, মুখস্থ করার দরকার নেই। এটা একটু পরে দেখবা যে এটা কোনো ব্যাপারই না। এটা যেহেতু উষ্ণতা সহগ, মানে যেগুলো জিনিস কনস্ট্যান্ট ওগুলোর ক্ষেত্রে দেখো আমরা সবসময় এক ধরে নিই। তুমি যখন ওই যে আহ, একটু আগে আমরা রেজিস্টিভিটি সংজ্ঞাটা দেওয়ার সময় বললাম যে 1 একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের তোমার পরিবাহী নিতে হবে। এরকম যে অনেকগুলো জিনিসই আছে যেগুলোর ক্ষেত্রে তুমি 1 একক ধরে নিতাম। তো এটাও ঠিক তাই আর কি। এটা দেখো একটু ধরুন আমরা এইভাবে ধরতেছি, সূত্রটা এরকম আর কি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, সেলসিয়াস এককে কিন্তু আমি টেম্পারেচারটা নিছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আহ, এ রোডটা আমি ধরলাম R0। R0টা কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদ, এটি R0, এত ওহম। এখন θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টেম্পারেচার বাড়াইছে আর কি, 0 থেকে থিটাতে নিয়ে আসে। এটাতে রোদ আমি ধরলাম R θ, এত, ঠিক আছে। তাহলে রোদ কতটুকু বৃদ্ধি পাইছে? রোদের বৃদ্ধি R θ মাইনাস R0, এত। এখন R θ মাইনাস R0 কেন হলো? R0 মাইনাস R θ কেন হলো না? স্বাভাবিকভাবে টেম্পারেচার বাড়লে তোমার রোদটা বাড়বে। এটা কমন সেন্স। টেম্পারেচার বাড়লে তোমার রোদটা বাড়বে। যাই হোক, এখন আমরা ধরুন R θ মাইনাস R0 করলাম। উষ্ণতা সহগ যেটা বলতেছে, মানে কি বলে, উম, এটাকে কিভাবে বলা যায়? এই, আচ্ছা, এভাবে বলি জিনিসটাকে। এই যে রোদের যে বৃদ্ধিটা, টেলার ধরি এটাকে, ধরো না টেলার। এই টেলারটা মূলত দুইটা জিনিসের উপর নির্ভর করবে। যে পূর্বে তোমার রোদ কত ছিল, R0 কত ছিল, অর্থাৎ সমানুপাতিক R0, আগে রোদটা কত ছিল, এবং এই টেলারটা নির্ভর করবে তোমার হলো টেম্পারেচারটা কত বৃদ্ধি করতে।
বৃদ্ধি করছে, দ্যাট ইজ থিটা। তাহলে এই দুটাকে যদি তুমি লেখো তাহলে আর ডেল আর সমানুপাতিক কি আসবে, আর নট ইন্টু থিটা। তাহলে এখন সমানুপাতিক চিহ্ন যদি তুমি সরাই দাও তাহলে আর ইকুয়াল টু যেটা আসবে, একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে, আলফা, আমি নাম দিলাম এটা আলফা আর নট থিটা। তাহলে এই আলফাটা এটাই আসলে উষ্ণতার সহগ বলা হচ্ছে। আলফা ইজ ইকুয়াল টু আসবে তাহলে কি, ডেল আরটাকে আবার ওটাই লিখি, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই কি আসতেছে, ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু, হ্যাঁ, আর নট থিটা। বুঝছো? এখন তুমি দেখো তো এখান থেকে তুমি উষ্ণতা সহগের সংখ্যাটা দাও তো। তুমি যদি এইটারে 1 ধরো, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 একক রোধ, অর্থাৎ আর নটের ভ্যালু কত ধরছো, 1। এবং তুমি যদি পরিবেশের তাপমাত্রা 1 একক বৃদ্ধি করো, থিটার ভ্যালু ধরছো কত, 1। তাহলে কি হচ্ছে, আলফা ইকুয়াল টু ডেল আর হচ্ছে না? তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 একক রোধের বিশিষ্ট পরিবাহীর তাপমাত্রায় 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ রোধ বৃদ্ধি পায়, তো ডেল আরটা সেটাই হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এটাই আর কি। ঠিক আছে? আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট বাই আর নট থিটা। আচ্ছা, এটা সূত্র আমরা এইভাবে পড়বো না, এটা সূত্র এইভাবে মনে রাখবো আর কি। সেটা হচ্ছে কি, ওটাকে এইভাবে লেখা যায়, আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। এটা কি দেখা দিতে হবে কিভাবে আসলো, না বুঝবা? ওখানে একটু কাটাকুটি মানে একটু ইয়া করলেই, মানে বাম পক্ষ ডান পক্ষ করলেই এটা চলে আসবে। এই সূত্রটা মনে রাখবে। এটা, এই সূত্রটা তোমাকে কি দিচ্ছে, পরিবাহী রোধের সাথে তাপমাত্রা সম্পর্ক। অর্থাৎ তাপমাত্রা ধরুন এটা থিটা, এটা তাপমাত্রার পরিবর্তন আর কি। যে থিটা আহ, আহ, কত বাড়লে তোমার হচ্ছে আর থিটাটা কত হয় আর কি, এরকম। বা তুমি এটাকে চিন্তা করো যে এই থিটাটা ছিল ওই যে কোনো আর নোটটা কি, আর নোটটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদটা সেটা, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদটা। তাহলে এই থিটাটা আসলে যেটা হচ্ছে, ধরো তুমি 50 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে তোমাকে বললো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত, যদি আর নট এত হয়, তাহলে তুমি কি করবা, এই আর নটের ভ্যালু ওখানে বসে দিবা, থিটার জায়গায় 50 লিখবা, আলফার ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, আর 1 লিখবা, এই। ঠিক আছে? তো এটা মূলত, থিটাটা মূলত টেম্পারেচার দিবা আর কি, পরিবাহীর রোধের সাথে। এটা দিয়ে কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাথ বানানো যায়। ঠিক আছে? আহ, এটা দিয়ে কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাথ বানানো যায়। আমি তাও আরেকবার পরিচয়গুলো লিখে দিই। আর থিটা, এটার পরিচয় কি, এটা হলো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। ঠিক আছে? আর আর নোটটা কি, আর নোটটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আলফাটা উষ্ণতা সহ, আর থিটাটা কি, সেলসিয়াস এককে, এটা ইম্পর্টেন্ট, সেলসিয়াস এককে টেম্পারেচার। ঠিক আছে? এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? দেখো তো, তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি এরকম, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হচ্ছে ধরো 50 ওহম, হ্যাঁ? আর হচ্ছে বললো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হচ্ছে 100 ওহম। তো আলফা কত? পারবা বের করতে? নাই, ওইটাই তো বললাম, পারবা বের করতে?
আইসা পারবা? কেন পারবা না? আচ্ছা, তাহলে দেখো। আরে এটা তো সোজাই। মানগুলো ইনপুট দাও সূত্রে। প্রথম প্রথম কেসে কি বলতে পারি যে 50 ওহম ইজ ইকুয়াল টু আর নটের ভ্যালু দেওয়া নাই, 1 প্লাস আলফা, থিটার ভ্যালু 30, মানে 30 আলফা লেখা যায়। দ্বিতীয় কেসে 100 আর নট 1 প্লাস 50 আলফা। এক, যে কোনো একটাকে আরেকটা দিয়ে ভাগ তো, জাস্ট টু, দুইকে এক দিয়ে ভাগ দিছি, আর নট কাটা যাবে, উপরে থাকবে 1 প্লাস 50 আলফা, নিচে থাকবে 1 প্লাস 30 আলফা। এরপরে কি করে দিতে হবে না পারবা? হ্যাঁ, ভ্যালিড মান নাও আসতে পারে, খালি আমি উল্টা মানে এমনি মান দেওয়া হয়েছে। তবে এরকম হয়, তবে এই যেটা বললাম তোমার হচ্ছে প্রশ্ন যদি কঠিন করতে চায়, হুটহুটাৎ করে এখান থেকে প্রশ্ন দিয়ে দিবে এই সূত্র দিয়ে। এটা তো খুব একটা আমরা অত একটা খেয়াল করি না, যা সূত্রটা পড়ে রাখি, এটা দিয়ে ম্যাথও খুব একটা দেখা হয় না। তো ম্যাথ দেখবা এই সূত্র দিয়ে, তোমার কাছে যদি বই টই থাকে এই সূত্র দিয়ে যে সকল ম্যাথ আছে ওগুলো দেখবা তা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি যে এইখানে যে আলফাটা আছে পরিবাহের ক্ষেত্রে, এই আলফাটা পজিটিভ আসে। কেন পজিটিভ আসবে? কারণ আর নোটটা তো একটা পজিটিভ ভ্যালু। থিটা 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের রোদের একটা ভ্যালু থাকবে, থিটা যেটা আছে ওটাও তো পজিটিভই নিবা তুমি। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত তাপমাত্রা হলো থিটা। তো এখন কি বলে, আর থিটা মাইনাস আর নট এটাও পজিটিভ আসবে, আলটিমেটলি আলফাটা পজিটিভ আসবে। কিন্তু এটা যদি হয় অর্ধ মানে সেমিকন্ডাক্টর হয়, সেমিকন্ডাক্টরের নাম কি আগে শুনছো কোনোদিন? সেমিকন্ডাক্টর যদি হয়, অর্ধপরিবাহী যদি হয়, তাহলে এই আলফাটা হয় নেগেটিভ। ঠিক আছে, আলফাটা কি হয়ে যায়? নেগেটিভ। তাহলে ফর কন্ডাক্টর, ফর কন্ডাক্টর আর আর লিখি, আর নট 1 প্লাস আলফা থিটা, এই আলফাটা হয় এখানে পজিটিভ। কারণ কি হয়, কেন আলফা পজিটিভ? কারণ ফর কন্ডাক্টর টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে আরটাও ইনক্রিজ হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আর নট হয়, তাহলে আর থিটা ডিগ্রি সেলসিয়াসে ওইটা আর থিটাটা অবশ্যই আর থিটা ইজ গ্রেটার দেন আর নট হবে। এটাই, আর ইজ গ্রেটার দেন আর নট হবে। ঠিক আছে, কিন্তু যদি তোমার এটা হয় সেমিকন্ডাক্টর বা বাংলাতে বলে অর্ধপরিবাহী, তাহলে এটা হয় উল্টাটা। কেন হয়? কারণ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচার বাড়াও, ও রোদ বাড়ে না, ও রোদ কমে যায়, বুঝছো? ফলে এই সূত্রটা হয়ে যায় আর ইকুয়াল টু আর নট 1, এভাবে লিখি তাহলে আলফা থিটা, আর এই আলফাটা হয় কি নেগেটিভ। এটাই নেগেটিভ হবে। অর্থাৎ তোমার এই যে আরটা ইজ লেস দেন আর নট হবে। টেম্পারেচার বাড়লে এর আবার রোদ কমে যায়। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে এর রোদ কমে যাবে, এরকম আর কি। কেন হয় এটা আমরা পড়বো, যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো তখন। কারণ কারণ হচ্ছে সেমিকন্ডাক্টর যেভাবে কারেন্ট ফ্লো করে, আমাদের কন্ডাক্টর ঠিক সেভাবে কারেন্ট ফ্লো করে না, দুইজনের মেকানিজমটা একটু আলাদা। এই জন্য সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রোদটা কমে যায়। আচ্ছা, তোমাদের আরেকটা থাকে না, এই যে কি জানি আছে, জুলের সূত্র, বইয়ের মধ্যে আছে দেখবা, চলো করিতে। আচ্ছা, জুলের সূত্র যেটা আছে, জুলের সূত্রের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হয়। এক, দুই, তিন। জুলের সূত্র আমরা কিন্তু ইয়াতে থার্মোডাইনামিক্সে পড়ছিলাম, মনে আছে কারো?
এটা কি এখন বুঝবা? এটা কি এখন পড়াবো? জুলের সূত্র বোঝার তো কথা, কারণ 9-10 তো পড়ছিল। ওকে। আচ্ছা, 9-10 একটা সূত্র থাকতো, এই যে শক্তি বের করা, এনার্জি বের করা, শক্তি বা এনার্জি যেটাই বলো, এনার্জি, সেটা কি এরকম পি পিটি, এই একটা সূত্র ছিল, মনে আছে কি তোমাদের? এটা ছিল ভি স্কোয়ার বাই আর টি, তারপর আই স্কোয়ার আর টি, মনে আছে? হুম। এটা সূত্র দিয়ে তোমরা ওই যে বিদ্যুৎ বিল হিসাব বিদ্যুৎ বিল, হ্যাঁ, কোনগুলা? হ্যাঁ, হ্যাঁ, ওগুলার কথাই বলতেছি। অর্থাৎ তুমি যদি তোমার হচ্ছে ওই কতটুকু শক্তি তোমার খরচ হচ্ছে সেটা মেজার করতে চাও, মানে কারেন্টের রেসপেক্টে, ধরো না এখানে একটা বাল্ব লাগাই দিছো, হ্যাঁ? তো এটা একটা বাল্ব ধরো, তো এই বাল্বে তুমি অ্যাক্রসে তুমি ভি ভোল্ট দিলা, এতে করে ধরো না আই কারেন্ট যাচ্ছে, এই বাল্বের রোধ হচ্ছে আর, সময় হচ্ছে টি সময় ধরে তুমি চাচ্ছ যে এই বাল্বটা কতটুকু তাপ শক্তি রেডিয়েট করতেছে, মানে কতটুকু তাপ শক্তি বের করতেছে, তাহলে এটা হিসাব করি আমরা কিভাবে, ভি স্কোয়ার বাই আর টি অথবা আই স্কোয়ার আর টি এই সময় ধরে, অর্থাৎ টি সময় ধরে তোমার কতটুকু শক্তি সে খরচ করছে বা তাপ শক্তি হিসেবে সে দিচ্ছে, সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি অথবা ভি স্কোয়ার বাই আর টি অথবা পিটি, সেটাই বলো। ঠিক আছে? তো এখন ওইটাই আর কি। তো এইটা ছিল আমাদের মেজারমেন্ট, তাপের মেজারমেন্ট বা শক্তির মেজারমেন্ট। আমরা যদি আমাদের যদি আই জানা থাকে, আর জানা থাকে, এগুলো আমরা কোনো একটা রোদের অ্যাক্রসে যদি ভি জানা থাকে, কিংবা রোদের উপর দিয়ে যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা জানা থাকে, সেটা তাহলে আমরা ওটার তাপ শক্তিটা মেজার করতে পারি। তো জুলের সূত্রে কি বলতেছে? জুলের সূত্রে তাই বলতেছে। এখন ধরে নাও জুলের সূত্রটাতে এইভাবে চিন্তা করো যে আমাদের ইয়াগুলো আছে না, কতগুলা ইয়া হিটিং করার জন্য মগ থাকে না, যে ওই যে পানি গরম করার জন্য যে ইয়া থাকে, আমরা কতগুলো জগ ব্যবহার করি, সেখানে দেখবা যে দুইটা কয়েল থাকে এবং তুমি ওই ইয়া তো কি বলে কি বলে বিদ্যুৎ সংযোগ দাও, তো তখন দেখো যে ওখানে পানিটা গরম হয়। কিভাবে হচ্ছে? কারণ তখন ওই যে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তো বিদ্যুৎ শক্তিটাকে আমরা কি করতেছি, তাপ শক্তিতে রূপান্তর করতেছি। তো জুল আসলে এখানে তোমার বইয়ে একটু ইয়াটা পড়ে নিবা, সংজ্ঞাটা পড়ে নিবা কি বলছে। তো মূলত এটাই যে আমরা তাপ শক্তিটা মেজার করতে যাচ্ছি, অর্থাৎ এইচ এর ভ্যালুটা কত হবে। তো এই জুলের সূত্রের ক্ষেত্রে এইচ এর মেজারমেন্টটা আমরা এইভাবে করব, যে এইচ এটা হবে আই স্কোয়ারের সমানুপাতিক। যদি তোমার আই স্কোয়ার সমানুপাতিক, এইচটা হবে তোমার আর এর সমানুপাতিক, আর এইচটা হবে তোমার টি এর সমানুপাতিক। আর এই দুটাকে তুমি যদি তিনটাকে যদি একসাথে লিখি, তিনটাকে যদি তুমি একসাথে লিখো, তাহলে যেটা পাচ্ছ যে এইচ ইকুয়াল টু হবে সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তাহলে এইচটা এখানে তোমার একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে, কে আই স্কোয়ার আর টি। কে এর মানটা আমরা ওয়ান ধরে নিচ্ছি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটাই এটাই আছে বই, আই স্কোয়ার আর টি। ঠিক আছে? এই মানে হলো
এটা যদি একটা রোধ হয়, এটা যদি আর হয়, এর অ্যাক্রসে যদি ভোল্টেজ তুমি ভি দাও, এখানে যদি আই দাও, এখানে যদি টি দাও, মানে সময় যদি টি যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার এই যে উৎপন্ন তাপ, এটা কি সূত্রটা কি প্রতিপাদন করে দিব নাকি পারবা? বুঝো নাই? মানে এই যে সূত্রগুলো, এগুলো কি প্রতিপাদন লাগবে তোমাদের? আমি করে দেবো। পিটি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আর আচ্ছা, করে দিই। ধরে নাও যে এইখান থেকে এইখানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি। ঠিক আছে, আমি এটা প্লাস বললাম, এটাকে মাইনাস বললাম, এদিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে আই। তাহলে এই আই কারেন্ট সময় এই যে এই রোধটার ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ ধরে নাও এই পাশ থেকে এই পাশে গেছে, তো এই ভি প্লাস থেকে মাইনাসে গেছে আর কি। তো সেক্ষেত্রে তোমার কি তো কাজ করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু তুমি যদি স্থির তড়িৎ অনুযায়ী চিন্তা করো ভি কিউ, তাই না? দুই পা ভি ইন্টু কিউ, সেটাই তো কাজের সূত্র আমরা পড়ছি। এখন এই ভি কিউ, এখন এই যে কিউ সেটা আসলে কত, সেটা আমরা এই যে এর ভিতর দিয়ে কত কারেন্ট গেছে এবং কতটুকু সময়, সেটা যেহেতু জানি, তাহলে সেটা হবে কি আইটি। কিউ সমান আইটি, কারণ আই সমান কিউ আর টি। এই তো ভিআইটি, এটা একটা সূত্র গেল, এটাও একটা সূত্র কিন্তু, ভিআইটি। এখানে আরেকটা লেখা হচ্ছে ভিআইটি। আচ্ছা, তো এখন এখান থেকে যে কোনো একটা রিপ্লেস করলে হয়, ধরুন ভি কে রিপ্লেস করতে যাচ্ছ, ভি কে রিপ্লেস করলে আমরা কি করতে পারি? মানে এটা সূত্র আমরা পড়িনি, এই সূত্র তোমরা কি পড়ছো কিনা? ভি সমান আই আর ওহমের সূত্র আসলে এটা, ভি সমান আই। তাহলে এটা কি হবে, আই স্কোয়ার আর টি। হ্যাঁ, অথবা তুমি এখানে যদি উল্টাটা করতে, আই কে রিপ্লেস করতাম, তাহলে ভি ভাগ আই হতো, তাহলে ভি স্কোয়ার হয়। আর সরি, তাহলে যেটা হয়তো তুমি যদি এখানে আই কে রিপ্লেস করতে, তাহলে ভি ভাগ আর, তাহলে এখানে ভি স্কোয়ার বাই আর টি, এই সূত্রটা আসতো। তাহলে এই জন্য এখান থেকে আস্তে আস্তে এই সূত্রগুলো, এগুলো বোধহয় নাইনটিন তো স্যাররা পড়াইছেই। এই আর এইটাই তো ডাব্লু, আর এই ডাব্লুটা কি আমাদের ওই তাপ শক্তি কাজ বা যেটা বের হচ্ছে। তাহলে এই এইচ, এইচ এর যে সূত্রগুলো, এইচ এর বের করে, এটা কি কি, আই স্কোয়ার আর টি, তারপর হলো তোমার হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি, তারপর হচ্ছে ভিআইটি, আর কি আছে, এই ভিআইটাকে আমরা আবার ক্ষমতা বলে থাকতাম, পিটি। এই তো এগুলো সব সূত্র, অথবা ভি কিউ, এটা সূত্র ইউজ করতে পারো। এই এখন তোমাদের কনফিউশন লাগে যে আচ্ছা এইচ ইকুয়াল টু আমরা দেখলাম যে ভি স্কোয়ার বাই আর টি, এটাও হয়। এইচ ইকুয়াল টু দেখলাম ভি স্কোয়ার আর টি, এটাও হয়। এখান থেকে যদি লিখি এইচ সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই আর, এখান থেকে যদি দেখি এইচ সমানুপাতিক হয় আর, কোনটা সত্য বলতে পারবো? উপরেরটা নাকি নিচেরটা, তোমার কোনটা কোনটা বলবো বলো? দুটাই তো হয়। দুটাই সত্য, ঠিক আছে, দুটাই সত্য। প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে যেটা থাকে আই, প্রথমটার ক্ষেত্রে যেটা হলো ভি আর টি কনস্ট্যান্ট থাকতেছে, তাই না? ভি আর টি কনস্ট্যান্ট ধরলেই তো আমরা এইচ সমানুপাতিক ওয়ান বাই আর লিখতে পারি, বাকিগুলোকে তো কনস্ট্যান্ট ধরাই লাগবে। তাহলে এই ভি কোথায় কনস্ট্যান্ট থাকে, কোন ইয়াতে, সমান্তরাল সমবায়ে?
আর আই কোথায় ফিক্স থাকে? আই, এখানে আই আর টি ফিক্স, এটা শ্রেণী সমবায়। ঠিক আছে, এই এই দুটো ক্ষেত্রে এটা শ্রেণীর সমবায় থাকলে তুমি এটা সূত্র ইউজ করবে, সমান্তরাল সমবায় থাকলে এটা সূত্র ইউজ করবে। আচ্ছা, আর এই জিনিসগুলো বলে দিই। 1 ইউনিট, এটা সমান কত করছিলাম মনে আছে? 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার এটা কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা না, এগুলো করছিল এই আর কি, এগুলো জিনিস কয়েকটা জানতে হবে। আর কি, এই তো এগুলাই। ওকে, তাহলে আমরা রোদ টোদ পড়লাম, জুলের সূত্রটা পড়লাম। জুলের সূত্রের ক্ষেত্রে এই যে এইটুকু খালি এই এতটুকু মনে রাখবা, হয়ে গেল এটা। এই এগুলো বই থেকে একটু রিডিং করবো, এটা রিডিং করবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এই চলতরিতে রোদ পড়লাম, পড়লাম, এগুলো সব পড়া হলো। এখন আসলে আমাদেরকে আর কিছু আর কি এগুলো এখন আমাদেরকে সার্কিটে ঢুকে যেতে হবে। অর্থাৎ সার্কিট নিয়ে পড়া লাগবে। ঠিক আছে, চলতরিতে এই যে আমরা যেটাকে বলি সার্কিট, মানে সার্কিট সলভ করতে হবে। বিভিন্ন তোমাকে সার্কিট দিবে, রোধের সমবায় দিবে, এটা দিবে, হ্যান দিবে, ত্যান দিবে, দিয়ে তোমাকে সলভ করতে হবে, এইটাই তো। তো এখন আমাদের ইনিশিয়াল লেভেলে যে সার্কিটগুলো আসে এগুলো খুব সোজা। তুল্য রোধ বের করা, কিংবা হচ্ছে ওই যে ক্ষমতা বের করা, কিংবা হচ্ছে কতটুকু শক্তি ব্যয় করতেছে সেটা বের করা, এগুলো তো ইজি। তো আমরা একটু কঠিনও করবো, এই আর কি। তো এখন মূলত আমাদের যে পড়াশোনাগুলো সেগুলো হচ্ছে সার্কিট নিয়ে। ঠিক আছে, এই সেটা শুরু করার আগে এটা একটু করতে হবে আমাদের। আচ্ছা, তো ইয়া হোমস ল কাকে বলে বলো তো? সংজ্ঞাটা তো আমাকে, আমাদের তুমি সেটা। সমানুপাতিক ছিল না ব্যস্তানুপাতিক? হ্যাঁ, তো সমানুপাতিক। হুম। তাহলে হোমস যেটা বলতেছে, আমি যদি কোনো একটা পরিবাহী পরিবাহীর দুই প্রান্তে আহ ভি বিভব পার্থক্য দিই, তাহলে ওই পরিবাহীর ভিতর দিয়ে অতিক্রান্ত যে কারেন্টটা ওটা হচ্ছে কি হবে? সমানুপাতিক হবে ওই দুই প্রান্তে প্রয়োগকৃত ইয়া বিভবের। তাহলে কি বললাম? হ্যাঁ, প্রথম কথাটা এটাই যে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, স্থির তাপমাত্রা। এটা কথা না বললে তোমার ওই অনুসূত্রটা হবেই না। স্থির তাপমাত্রা কোনো পরিবাহীর
বিভব পার্থক্যের সমানুপাতিক, এটাই বলতেছে। এখন আমি যে চিত্রটা লিখছি ওটার সাথে এটার সংজ্ঞাটা মিলতেছে না, এই জন্য চিত্র চেঞ্জ করবো। ইকুইভ্যালেন্ট চিত্র আঁকবো আর কি। যেমন হলো যে এইটা তোমার পরিবাহী, তাই তো? তো এই পরিবাহীর দুই প্রান্তে তুমি একটা বিভব পার্থক্য দিছো, ধরো এখান থেকে এখানে বি দিছো। তাহলে তোমার কারেন্ট কিন্তু অলওয়েজ পজিটিভ দিক থেকে বের হয়, তাহলে কারেন্টটা এই দিক থেকে এদিকে ফ্লো হবে, এদিকে কারেন্ট ফ্লো হবে আই। তাহলে এই জিনিসটাকে আমি আহ, এইভাবে চিন্তা করতে পারি যে এই পরিবাহীর তো একটা রোধ আছে, সেই রোধটাকে আমি এটা চিন্তা করলাম, এই এইভাবে আমি রিপ্লেস করলাম জিনিসটাকে। ঠিক আছে? পরিবাহীর রোধটাকে আমি এই ছোট্ট একটা সিম্বল দিয়ে হিসাব চেঞ্জ করলাম, রোধের সিম্বল হচ্ছে এটা, আর এই দুই প্রান্তের বিভব হচ্ছে এটা থেকে এটা, এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ওর বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য ভি প্রয়োগ করা হয়েছে, এখানে কারেন্ট যাবে আই। তাহলে আমাদের কি বলতেছে যে ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আই সমানুপাতিক কি ভি হবে। এখানে ডিপেন্ডেন্ট কে আর ইন্ডিপেন্ডেন্ট কে ওটা বলো, বলতে পারবা? আমি যদি একটা গ্রাফ আঁকি আই ভার্সেস ভি এর, আমি এক্স অক্ষে কাকে দিব আর ওয়াই অক্ষে কাকে দিব, ওটা বলো তো। স্বাভাবিকভাবে তুমি এক্স অক্ষে ভি দিবা, আর আই ওয়াই এক্সিসে আই দিবা, কারণ তোমার এক্স এক্সিসে, এটা তো তোমরা জানো বোধহয় নাকি, যে এক্স এক্সিসে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল গুলো থাকে তাদেরকে প্লট করি, আর ওয়াই এক্সিসে ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল গুলো তাদেরকে প্লট করি। অর্থাৎ যাদেরকে আমরা চেঞ্জ করতে পারি তাদেরকে আমরা এক্স এক্সিসে প্লট করি, আর চেঞ্জ করার ফলে যাদের পরিবর্তনটা হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট রাশি, তাদেরকে আমরা ওয়াই এক্সিসে প্লট করি। এটা আমি বলছিলাম তো বোধহয় ইয়াতে, কোন জানি ইয়াতে বলছিলাম আর কি, মনে নাই, কিন্তু এটা বলা হয়েছিল আর কি এর আগে। ঠিক আছে? তো এখানে এটা মনে রাখবা। তো এখন অবশ্যই তুমি ভোল্টেজটা, দুই প্রান্তের ভোল্টেজটা তুমি চেঞ্জ করতে পারো। ৫ ভোল্ট ব্যাটারি, ১০ ভোল্ট ব্যাটারি, এটা তুমি চেঞ্জ করতে পারো। সেটার ফলে যে কারেন্টটা তৈরি হবে সেটা অবশ্যই ডিপেন্ডেন্ট। তো এটা প্রথম কথা। I সমানুপাতিক V এটা হলো। এখন এটার গ্রাফটা কিরকম হবে একটু বলতে পারবা? I ভার্সেস V এর যে গ্রাফটা কিরকম হবে? একটু বলো তো। মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, মূল বিন্দুগামী দেওয়া যাচ্ছে না কারণ ভোল্টেজ তো 0 দিব না। আমি এরকম কিছু একটা দিতে পারি। এরকম। তাহলে এটাই হবে আমাদের ওটার গ্রাফটা। এখন দেখো, এখান থেকে তুমি যদি সমানুপাতিক চিহ্নটা সরাই দাও, ঠিক আছে? আচ্ছা, ভি ওকে। তো এখানে সমানুপাতিক চিহ্নটা সরাই দিলে এখানে তোমাকে একটা ধ্রুবক বসাইতে হবে। এখন এখানে যদি, যেহেতু আমি আই সমান্তরাল ভি নিছি, তাহলে আমার এখানে বসাইতে হবে জি ভি। ঠিক আছে? জি ভি। এখন এটা কি একটু কঠিন হয়ে গেল? আচ্ছা, আমি দুভাবে দেখাচ্ছি। দেখো, ভি সমানুপাতিক আই লিখলে আমি সমানুপাতিক চিহ্ন সময় অর্থাৎ ভি কে যদি এক পাশে রাখতাম তাহলে আমি আই আর লিখতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আমি আইটাকে ইয়ে নিছি, তাহলে আই সমানুপাতিক জি ভি। তো এখান থেকে ওই তোমার ওই সূত্রটা চলে আসবে, সমস্যা নাই, চিন্তা করো না। সেটা হচ্ছে কি জি ভি, ওহমের সূত্র কিন্তু এইটা, ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর না। ঠিক আছে? জি ভি ইকুয়াল টু আই, ভি ওয়ান ভাগ জি ইকুয়াল টু আই, তারপর ভি ইকুয়াল টু ওয়ান ভাগ জি। এই জিটা ছিল কন্ডাক্টেন্স, আজকে আমরা পড়ছিলাম, যেটা ছিল রোধের উল্টো রাশি। কন্ডাক্টেন্সের উল্টো রাশি কি? রোধ, এটা আই আর। ঠিক আছে? এই ভি ইকুয়াল টু আই আর, তো এই সূত্রটা আমরা মনে রাখতে হবে আমাদেরকে, ভি ইকুয়াল টু আই আর, এটা আসলে ওহমের সূত্র থেকে আসলো। ভি ইকুয়াল টু আই আর, এটা সূত্র মনে রাখবে, মুখস্থ রাখতে হবে। ভি ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে আমাদের বলতে পারো যে আহ, প্রথম একটা সূত্র যেটা আমরা পাইলাম আর কি সার্কিটের ক্ষেত্রে, ভি ইকুয়াল টু আই আর। আচ্ছা, এইটার যে ঢালটা, এটা তোমাকে কিসে কি দিবে বলো তো, এইটার ঢালটা?
এই ঢাল এই ঢালের ভ্যালুটা হবে 1/r, তাই না? 1/r হবে কিনা বুঝনি? তুমি এখানে চিন্তা করো, এখানে একটা তুমি এটা নাও, এটা আই, এটা ভি, তো আই ভাগ ভি, আই ভাগ ভি সমান 1/r না? 1/r। তাহলে উল্টা করে বললে যে এইটার তুমি যদি ঢাল আই ভার্সেস ভি গ্রাফে যদি তুমি ঢাল নাও, তাহলে ওইটা ঢালটা থেকে যদি ইয়া করো, মানে তুমি উল্টায় দাও, তাহলে তুমি রোধ পাই যাচ্ছ। তাহলে এমসিকিউতে যদি আসে আই ভার্সেস ভি গ্রাফ দিয়ে আসে, বলে যে রোধ বের করো, পারবা না? পারবা, পারতে হবে, কিন্তু ঢালটা বের করো, ঢালকে উল্টা করো, উল্টাই দিয়ে দেবে আর কি এরকম। উল্টাও যদি আসে ভি ভার্সেস আই আসলো, তাহলে তুমি কি করবা? এই ওটা ভি ভার্সেস আই গ্রাফ হলে ওটা ঢালটাই হবে তোমার রোধ, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, আজকে এখান থেকে রাখতেছি, এরপরের দিন থেকে আলোচনা করব। আর হচ্ছে এই আজকে এখান থেকে তোমরা লিফট নিতে পারো।